হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যাজেট ইম্পোর্টস। আজকে আমরা আসুস টাফ F15 2021 মডেলের একটা রিভিউ করব। তো এই ল্যাপটপের আসলে স্পেশালিটি দুইটা। এটার সিপিইউ যেটা, এটা হচ্ছে গিয়ে ইন্টেলের 45 ওয়াট টাইগার লেক এইচ সিপিইউ 11400H কোর i5, তবে এটা 6 কোর 12 থ্রেডের সিপিইউ। সো এই ভার্সনে আসলে ইন্টেল কিন্তু এখন রাইজেনের সাথে কম্পিট করতে পারে, যেটা আপনারা সামনে বেঞ্চমার্কেই ডিটেল দেখতে পাবেন। আর এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি পার্ট হচ্ছে কি এটার গ্রাফিক্সটা। এটা হচ্ছে কি NVIDIA RTX 3050 জিপিইউ 4GB। সো এইটা কিন্তু ডেস্কটপে এখন আসে নাই, ডেস্কটপে কিন্তু এন্ট্রি লেভেলের কোনো RTX জিপিইউ এখন আসে নাই, কিন্তু ল্যাপটপে অলরেডি এটা চলে এসেছে। সো চলুন এটার পারফরমেন্স কীরকম দেখে নেওয়া যাক ডিটেল রিভিউয়ে। শুরু করি বক্সে কি কি আছে সেটা দিয়ে। এই হচ্ছে F15 এর বক্স খুললেই প্রথমে চোখে পড়ে এই চার্জারটা 180 ওয়াটের এবং খুব একটা বড় না, সো সহজেই ক্যারি করতে পারবেন। আর চোখে পড়ছে কিছু ব্রোশিওর, ম্যানুয়ালস, আসুস টাফের স্টিকার এবং এই ল্যাপটপ। এবার কনফিগারেশনে আসি। এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে ইন্টেলের i5 11400H, এটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। আর গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে NVIDIA RTX 3050, এটা 4GB একটা এন্ট্রি লেভেলের RTX জিপিইউ। এটা আপ টু 75 ওয়াট পাওয়ার ড্র করতে পারে। আর এটায় বাই ডিফল্ট 8GB র্যাম আসে, কিন্তু যিনি ইউজ করবেন উনি আরেকটা 8GB লাগাতে বলেছেন, সো আমি ওটা লাগায় ফেলেছি। এটা রাইট নাও 2x8 মানে 16GB DDR4 2933 মেগাহার্টসে চলছে। আর এটায় 512GB NVMe SSD আছে। আর এটায় 144Hz অ্যাডাপটিভ সিঙ্ক ভ্যালু IPS ডিসপ্লে আছে। আর যদি অন্যান্য কনফিগারেশনের কথা বলি, থাইল্যান্ডে রাইট নাও F15 2021 এর দুইটা মডেল অ্যাভেলেবল। একটা হচ্ছে এইটা, আর আরেকটা হায়ার এন্ড মডেল আছে, ওটা হচ্ছে কি i9 11900H আর RTX 3060 কনফিগারেশন দিয়ে। সো এই দুটো কনফিগারেশনই রাইট নাও থাইল্যান্ডে অ্যাভেলেবল আছে। এবার আসি বিল্ড কোয়ালিটিতে। বিল্ড কোয়ালিটি টাফ A15 2021 আর F15 2021 অনেকটা কাছাকাছি। আপনি যদি বডিটার দিকে তাকান, বডিটা হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে বানানো এবং একটু গান মেটাল কালার, লুকটা খুবই সুন্দর। এবং টাফ রিডিজাইন করা হয়েছে, যে টাফ ব্র্যান্ডিংটা বড় করে দেওয়া হয়েছে এবং টাফ লোগোটা, নতুন লোগোটা প্লেস করা হয়েছে। আর এটা খুলে দেখি। খুললে শুরুতে চোখ পড়ছে ওয়েবক্যাম, যেটা খুবই এসেনশিয়াল। আর এখানে পুরাটা ব্ল্যাক কালার। আর যদি একটু চাপ দিয়ে দেখি, কোনো ফ্লেক্স নাই। সো বিল্ড কোয়ালিটিটা খুব ভালো কোয়ালিটির প্লাস্টিক হলেও কোনো বাঁকা চান্স নাই বা ইজিলি ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই। আর পিছন সাইডটা যদি দেখি, পিছন সাইডটায় A15 2021 মডেলের মতো দেখবেন যে অনেকগুলো ভেন্ট দেওয়া আছে হানিকমগুলায়। সো 2020 মডেলে ওভারহিটিংয়ের একটা বড় প্রবলেম ছিল, এই ভেন্টের পরিমাণ বাড়ানোতে এই প্রবলেমটা অনেকখানি কমে এসেছে এবং সাইড দিয়েও ভেন্টের পরিমাণ বাড়ানো হয়েছে। সো ওভারঅল বিল্ড কোয়ালিটি আমি যদি বলি যে দাম কনসিডার করলে খুবই ভালো। কিবোর্ডের দিকে যদি তাকাই, কিবোর্ডটা 8GB, যেটা আপনি আসুসের আর্মারিকেট সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর কিগুলা কিছুটা সফট মনে হয়েছে। আপনি যে কোনো মেকানিক্যাল কিবোর্ড ইউজ করলে আপনি যে ট্রাভেল ডিস্টেন্স পাবেন অথবা যে ফিলিংটা পাবেন, এই কিবোর্ডটা একটু সফট হওয়াতে সেই ফিলিংটা আপনি পাবেন না। তবে কি প্রেসগুলো অ্যাকুরেট, মিসটাইপ করার খুব একটা চান্স নেই। এবং ট্র্যাক প্যাডটা যথেষ্ট বড়, একটু মাঝামাঝি ওরিয়েন্টেশনে দেওয়া হয়েছে এবং ক্লিকগুলোও যথেষ্ট অ্যাকুরেট এবং ফিলিংটাও ভালো। আসুসের টাফ সিরিজের আরেকটা অ্যাডভান্টেজ হলো এটাই কিন্তু ওয়েবক্যাম দেয়া আছে। আসুসের যে হায়ার অ্যান্ড স্ট্রিক্ট সিরিজ, ওটাই কিন্তু ওয়েবক্যাম নেই। আর আমরা কিন্তু জানি যে ওয়েবক্যাম আসলে করোনার মধ্যে ক্লাস অথবা মিটিংয়ের জন্য আসলে এসেনশিয়াল। তো চলুন দেখে নিই এটার ওয়েবক্যামের কোয়ালিটি কীরকম। তো এই হচ্ছে ওয়েবক্যামটা 720p, সো কোয়ালিটি খুব একটা ভালো না, লাইটও খুব একটা বেশি ঢুকছে না। তবে ক্লাস করার জন্য অথবা যে কোনো মিটিং অ্যাটেন্ড করার জন্য যথেষ্ট ভালো। আর আমি এখানে কিছু টাইপ করছি, কিন্তু এখানে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না, কারণ যেটা বলেছি কিগুলো একটু সফট, সো কোনো সাউন্ড আসছে না। সো ওভারঅল মোটামুটি কোয়ালিটি ওয়েবক্যাম।
এবার ডিসপ্লেতে আসি। এটায় 144 হার্টস ভ্যালু আইপিএস অ্যাডাপটিভ সিঙ্ক ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো এটা বেসিক্যালি একটা লো এন্ড আইপিএস ডিসপ্লে। তো কালার অ্যাকুরেসি এটার একটু কম, এটা হচ্ছে কি অ্যারাউন্ড 63% sRGB কভারেজ দেয়। সো আপনি যদি কালার সেন্সিটিভ ওয়ার্ক কোনো পোস্ট প্রসেসিং অথবা ফটো এডিটিং করেন তাহলে হয়তো আপনার আরেকটু বেটার কালার অ্যাকুরেসি সহ স্ক্রিন লাগবে। তবে গেম খেলার জন্য যথেষ্ট ভালো স্ক্রিন, গেম খেলার সময় কোনো ল্যাগ ফিল করিনি। এবার আসি আপগ্রেড অপশনে। এটার স্টক কনফিগারেশনে একটা 8GB DDR4 2933 মেগাহার্টজ র্যাম লাগানো থাকে। তবে যিনি নেবেন উনি আপগ্রেড করে নিচ্ছেন। রাইট নাও এটায় দুইটা 8GB DDR4 2933 মেগাহার্টজ র্যাম ডুয়াল চ্যানেলে চলছে, এবং এটায় একটা 512GB NVMe SSD লাগানো আছে এবং আরেকটা NVMe SSD স্লট ফ্রি আছে। সো আপনি এটাতে আপগ্রেড করে আরেকটা NVMe SSD লাগাতে পারবেন। আর এটার আরেকটা ইউনিক ব্যাপার হলো এটাই কিন্তু একটা 3.5 ইঞ্চ HDD বা SSD লাগাতে পারবেন, যেটার স্পেস এটার ভিতরেই দেওয়া আছে। তবে এটার জন্য ব্যাটারিটা একটু ছোট করতে হয়েছে। সো ওভারঅল অনেকগুলো আপগ্রেড অপশন এই মডেলটাই আপনি পাবেন। পোর্টগুলোর দিকে যদি তাকাই, এটার ডান সাইডে শুধুমাত্র একটা USB পোর্ট আছে, এটার পিছন সাইডে কোনো পোর্ট নেই। এটার বাঁ সাইডে পাওয়ার পোর্ট আছে, একটা ইথারনেট পোর্ট আছে, একটা HDMI পোর্ট আছে, দুইটা USB পোর্ট আছে, এবং ইন্টেলের স্পেশালিটি একটা থান্ডারবোল্ট 4 পোর্ট আছে এবং একটা হেডফোন পোর্ট আছে। এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে ইন্টেল টাইগার লেক H11 জেনারেশনের i5-11400H প্রসেসর। এটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। তবে এই প্রসেসরটার স্পেশালিটি হলো ইন্টেল যখন 11th জেন লঞ্চ করে তখন আসলে ওরা লো পাওয়ার ভেরিয়েন্টটাকেই 11th জেন হিসেবে রিলঞ্চ করে। সো 11300H i5 এবং i7-11370H এই দুটাই কিন্তু 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর। সো এটা i5-11400H i5 হলেও কিন্তু 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। সো এটার পারফরমেন্স ডেফিনেটলি প্রসেসর ইন্টেন্সিভ যে কোনো কাজে অনেক ভালো। তো চলুন দেখে নিই এটার পারফরমেন্স কীরকম। শুরু করি সিনেবেঞ্চ R20 দিয়ে। এটা খুবই প্রসেসর ইন্টেন্সিভ একটা বেঞ্চমার্ক। এটা 11400H এর সিঙ্গেল কোর স্কোর 557 ও মাল্টি কোর স্কোর 3838। আমরা যদি বাকি মডেলগুলোর সাথে কম্পেয়ার করি দেখব যে এটার সিঙ্গেল কোর স্কোর কিন্তু Ryzen 7 এর থেকেও বেশি এবং মাল্টি কোর স্কোর 5600H এর সমান অথবা তার থেকে একটু বেশি। টাইমস্পাই এর সিপিইউ বেঞ্চমার্ক রান করার সময় সিপিইউ ম্যাক্সিমাম 80 ডিগ্রি সেলসিয়াস, ক্লক স্পিড 4082 মেগাহার্টজ এবং পাওয়ার ড্র 52 ওয়াটের আশেপাশে। আমরা যদি ক্লক স্পিড চার্টের দিকে দেখি ম্যাক্সিমাম সময় 4080 মেগাহার্টজের আশেপাশে থাকে এবং প্যাকেজ পাওয়ার যদি দেখি ম্যাক্সিমাম 52 ওয়াটের আশেপাশে থাকে, এবং আমরা যদি টেম্পারেচার দেখি ম্যাক্সিমাম টেম্পারেচার 87 ডিগ্রি সেলসিয়াস। ইন্টেল কিন্তু 11400H এবং 11800H এই সিপিইউগুলোতে PCI Express 4 সাপোর্ট নিয়ে এসেছে। সো আপনার গ্রাফিক্স কার্ড PCI Express 4-এ চলছে এবং SSDটাও PCI Express 4 স্পিড সাপোর্ট করে, কিন্তু এই মডেলটায় একটা স্যামসাংয়ের ভ্যালু SSD ইউজ করা হয়েছে যেটা রিড 2880 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট 1074 মেগাবাইট পার সেকেন্ড। এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হলো এটার গ্রাফিক্স কার্ডটা। এটাই NVIDIA RTX 3050 4GB GPU ইউজ করা হয়েছে। এটা হচ্ছে NVIDIAর এন্ট্রি লেভেল RTX GPU। এই মডেলটা কিন্তু ডেস্কটপে এখনও আসে নাই, কিন্তু ল্যাপটপে অলরেডি চলে এসেছে। এটা আপ টু 75 ওয়াট পাওয়ার ড্র করতে পারে। চলুন দেখে নেওয়া যাক এটার পারফরমেন্স কীরকম। টাইমস্পাই বেঞ্চমার্ক রান করার সময় জিপিইউ ম্যাক্সিমাম টেম্পারেচার 72 ডিগ্রি সেলসিয়াস, ক্লক স্পিড 1822 মেগাহার্টজের আশেপাশে এবং পাওয়ার ড্র 75 ওয়াটের আশেপাশে। জিপিইউ স্কোর 5108, সিপিইউ স্কোর 6431। আমরা যদি টাইমস্পাই স্কোর চার্টের দিকে তাকাই তাহলে দেখব 11400H এবং 5600H সিপিইউ স্কোর কাছাকাছি, এবং জিপিইউ স্কোরে 35Ti এর থেকে কিছুটা পিছিয়ে আছে 3050। আর 4GB র্যাম হওয়ার কারণে 35 এবং 35Ti পোর্ট রয়্যাল জিপিইউ বেঞ্চমার্কটা রান করতে পারে নাই। এখন কিছু রিয়েল লাইফ গেমিং বেঞ্চমার্ক দেখাই। শ্যাডো অফ টুম রেইডার সব কিছু হাইয়েস্ট সেটিংসে আছে। তো এই বেঞ্চমার্কটা রান করার সময় জিপিইউ ম্যাক্সিমাম টেম্পারেচার 82 ডিগ্রি সেলসিয়াস, ক্লক স্পিড 1785 মেগাহার্টজ এবং পাওয়ার ড্র 61 ওয়াটের আশেপাশে। এখন হরাইজন জিরো ডন গেমটার গেমিং বেঞ্চমার্ক দেখাচ্ছি। এটা সব কিছু আলটিমেট কোয়ালিটিতে রান হচ্ছে। তো এই গেমে জিপিইউ ম্যাক্সিমাম টেম্পারেচার 81 ডিগ্রি সেলসিয়াস, ক্লক স্পিড 1770 মেগাহার্টজের আশেপাশে এবং পাওয়ার ড্র 69 ওয়াটের আশেপাশে।
জিপিইউ ক্লক স্পিড কার্ভের দিকে যদি তাকাই, ম্যাক্সিমাম টাইমে জিপিইউ 1880 মেগাহার্টসের আশেপাশে থাকছে, এবং জিপিইউ টেম্পারেচার কার্ভের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব যে ম্যাক্সিমাম জিপিইউ টেম্পারেচার 83 ডিগ্রি সেলসিয়াস। এখন একটা কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা অনেকে কমেন্টে প্লাস আমাকে মেসেজে ইনবক্সও করেন যে টাফ A15 2020-তে অথবা F15 2020-তে যে ওভারহিটিংয়ের প্রবলেমগুলো ছিল, এরকম বিভিন্ন ইস্যু ছিল, ওই প্রবলেমগুলো এখনও আছে কিনা। সো আমি আপনাদেরকে যে বেঞ্চমার্কগুলো দেখালাম সেখানে আমি আপনাদেরকে টেম্পারেচার কিন্তু দেখেছি যে আমার যেখানে যে সিপিইউ ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যারাউন্ড 86-87, যেটা কিন্তু 2020 মডেলে 94-95-এর উপরে থাকতো। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে কি এটার ভিতরের ছবিটা। আপনারা যদি এই ছবিটা দেখেন তাহলে এখানে দেখবেন যে 2020-র সাথে 2021 দুটাই টাফ F15 মডেলের কম্প্যারিজন দেখানো হয়েছে, এবং এই ছবিতে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হিটসিঙ্কের পরিমাণ কিন্তু আসুস অনেক বাড়িয়েছে। যেখানে আগে একটা হিটসিঙ্ক সিপিইউর উপর দিয়ে যেত, এখন কিন্তু 3টা হিটসিঙ্ক সিপিইউর উপর দিয়ে যাচ্ছে, এবং অ্যাডিশনাল কিছু হিটসিঙ্ক ভিআরএমও কভার করছে, মাদারবোর্ডের চিপটাও কভার করছে। সো বেসিক্যালি সব দিক দিয়েই আসুস কিন্তু আমাদের কথা শুনেছে, এবং তারা থার্মাল ডিজাইনটা পুরোপুরি রিকনফিগার করেছে, এবং আমি হ্যাপিলি বলতে পারি যে 2021 মডেলে এ ধরনের কোনো ইস্যু নাই। সো আপনি নিশ্চিন্তে টাফ A15 2021 অথবা F15 2021 কিনতে পারেন। ব্যাটারি লাইফের কথা যদি বলি, আগে বলেছি যে এটায় আপগ্রেড অপশন হিসেবে একটা 3.5 ইঞ্চ এইচডিডি বা এসএসডি লাগানোর স্পেস দেওয়া আছে। তো এই কারণে আসুসকে ব্যাটারি সাইজ একটু ছোটো করে আনতে হয়েছে। এটায় 48 ওয়াট আওয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা এই কনফিগারেশন চিন্তা করলে একটু কমই বলা যায়। তো আপনি যদি ডে টু ডে টাস্কে ইউজ করেন তাহলে অ্যারাউন্ড 4 আওয়ারের মতো ব্যাটারি লাইফ পাবেন, এবং একটু হেভি লোডের কাজ করলে অ্যারাউন্ড 1 to 1.5 আওয়ার্সের মতো ব্যাটারি লাইফ পাবেন। সো ব্যাটারি লাইফ অ্যাভারেজ বলতে হবে। এখন সামারি টাইম। সামারিতে আমি যেটা বলবো, এই ইন্টেলের 11400H সিপিইউটা আমার পার্সপেক্টিভ পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আপনি যদি সিনেবেঞ্চ স্কোর দেখেন, এইটার সিঙ্গেল কোর স্কোর কিন্তু রাইজেন 7কেও ম্যাচ করতে পারে, এবং মাল্টি কোর স্কোর 5600H এর সমান অথবা একটু বেশি। সো গত 3-4 বছরে আমরা সবাই জানি যে ইন্টেল কিন্তু রাইজেনের থেকে অনেক পিছিয়ে ছিল। আমার মনে হয় না আমি গত 3-4 বছরে কাউকে ইন্টেল নেওয়ার জন্য রিকমেন্ডেশন দিয়েছি, কিন্তু এই সিপিইউটা এই জেনারেশনটা আমাদের পুরো পার্সপেক্টিভ চেঞ্জ করে দিবে। এবং আমি যেটা বলবো যে যেহেতু সব জায়গাতেই এখন স্টক শর্টেজ চলছে, আমরা জানি যে রাইজেন লেটেস্ট জেন ল্যাপটপগুলোর স্টক শর্টেজ চলছে, এখন ইন্টেলের স্টক সিচুয়েশন কিন্তু একটু বেটার। যেমন থাইল্যান্ডে 11400H 11900H এর যে টাফ F15গুলো, এগুলোর অ্যাভেলেবিলিটি কিন্তু খুবই ভালো, এবং আপনাদেরকে আজকে রিভিউতে দেখালাম যে এটার যে পারফরমেন্স আপনি কিন্তু ইজিলি রাইজেনের সাথে এগুলো কম্পিট করতে পারে। তো আমি ডেফিনেটলি রিকমেন্ড করব যে আপনারা এই মডেলগুলোর দিকে দেখেন, এবং আপনাদের এই ল্যাপটপ ইউজ করার পরে ইন্টেলের ব্যাপারে পার্সপেক্টিভ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর গ্রাফিক্স কার্ডের ব্যাপারে যেটা বলবো যে RTX 3050 75 ওয়াট খুবই অর্ডিনারি এন্ট্রি লেভেল একটা RTX GPU, তবে এন্ট্রি লেভেল হলেও কিছু কি ফিচার যেমন রেড ট্রেসিং অথবা DLSS কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা সাপোর্ট করে। সো এই বাজেটে আপনি যেহেতু এই ফিচারগুলো পেয়ে যাচ্ছেন, তাহলে ডেফিনেটলি এই মডেলটা খুবই ভালো ব্যাং ফর বাক দিচ্ছে। আর এর বাইরে কিছু জিনিস A15-এর সামারির সাথে এখানেও মিলে যাবে, সেটা হচ্ছে গিয়ে এটার নয়েজ। এটা কিন্তু টার্বো মোডেও খুবই কম সাউন্ড করে। সো আপনি 24/7 টার্বো মোডে চালাতে পারবেন। সো ওভারঅল যদি বলি, এই ল্যাপটপটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং আমি ডেফিনেটলি রাইজেনের পাশাপাশি এই মডেলটা সবাইকেই এখন থেকে রিকমেন্ড করব। তো এই ছিল গ্যাজেট ইম্পোর্টসের আসুস টাফ F15 2021 মডেলের রিভিউ। আপনার যদি রিভিউটি ভালো লেগে থাকে এই ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং অফকোর্স আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনার যদি যে কোনো কোয়েরি থাকে আপনি এখানে কমেন্টে বলতে পারেন, আমি রিপ্লাই দিব, অথবা আমার ফেসবুক গ্রুপ গ্যাজেট ইম্পোর্টস সেখানেও পোস্ট করতে পারেন। এর বাইরে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি গ্যাজেট ইম্পোর্টসের, সেই গ্রুপেও জয়েন করতে পারেন। সেই গ্রুপে জয়েন করলে আপনি যে কোনো স্টক নতুন আসলো কিনা সেই ব্যাপারে খুব তাড়াতাড়ি আপডেট পাবেন, কোনো ফ্ল্যাশ সেল চলছে কিনা সেটার ব্যাপারেও খুব তাড়াতাড়ি আপডেট পাবেন। সো আশা করি সবাই সাথে থাকেন। আপনারা যদি আমাকে এনকারেজ করেন, আমি ডেফিনেটলি সামনে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আপনারা কী ধরনের কন্টেন্ট দেখতে চান আমাকে জানালে আমি ট্রাই করবো সেই কন্টেন্টগুলোই নিয়ে আসার। তো সামনের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।